কেমন আছো আমার দশম শ্রেণীর ছাত্রীরা? আশা করি সবাই ভালো আছো, বাড়িতে সাবধানে আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো। ছাত্রীরা, বাসার বাইরে কিন্তু বের হওয়া একদম যাবে না। নিজেরা সাবধানে থাকবে এবং পরিবারের সদস্যদেরকেও সাবধানে থাকতে উদ্বুদ্ধ করবে। বাড়িতে বাবা মার কাজে এই সময় অবশ্যই সাহায্য করবে। কেমন চলছে তোমাদের লেখাপড়া? আশা করি ভালো চলছে। আমাদের অনলাইন ক্লাসগুলো তোমাদের বাড়িতে লেখাপড়া করতে সহায়তা করছে, এই আশা রাখি। আজকে আমি মানবিক এবং বিজ্ঞান বিভাগের ছাত্রীদের জন্য সায়েন্সের জীব প্রযুক্তি অধ্যায়ের লাস্ট ক্লাসটি নিয়ে এসেছি। আমরা লাস্ট দিন জেনেটিক বিশৃঙ্খলা পড়েছিলাম, জীব প্রযুক্তির জেনেটিক বিশৃঙ্খলা পর্যন্ত আমরা শেষ করেছিলাম। আজকে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং দিয়ে আমাদের ক্লাস শুরু করব। আজকে আমরা ক্লাস শেষে জানতে পারবো জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন ধাপ, প্রাণী এবং উদ্ভিদের ক্লোনিংয়ের সামাজিক প্রভাব, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজির গুরুত্ব। কি দেখতে পাচ্ছ স্লাইডে বলো তো? খুব ভালো জাতের ধান, টমেটো, মোটা তাজা গবাদি পশু, খুব ভালো মানের আলু, এগুলো কি এমনি এমনি হয়েছে? এগুলো কি উন্নত জাতের জীব। এগুলো কিন্তু ছাত্রীরা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমেই সফলভাবে করা হয়েছে। কি দেখতে পাচ্ছি স্লাইডে? এটি একটি কোষ থেকে নিউক্লিয়াসকে আইসোলেট করা হয়েছে। নিউক্লিয়াসের এটি হচ্ছে ক্রোমোজোম থেকে আবার ডিএনএ, নিউক্লিয়াস থেকে ক্রোমোজোম থেকে ডিএনএ। দেখো, ডিএনএ কেটে জোড়া লাগানো, এই ডিএনএ কেটে জোড়া লাগানোটাই কিন্তু আসলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। প্রথমেই আমরা একটা ভিডিও দেখি কি আছে। দেখো, তোমরা বুঝতে পারো না কিন্তু এটি কীভাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করা হয় তার একটি ভিডিও আমরা একটু দেখি। একটি ডিএনএ, এই যে প্যাঁচানো ডিএনএ কি করা হচ্ছে খেয়াল করো। এগুলা কি? ডিএনএর ক্ষার, বিভিন্ন বেস, এই যে কাটা হলো ডিএনএ। ডিএনএর অংশ বিশেষ এখন এই কোনো জায়গা থেকে এই কাঙ্ক্ষিত ডিএনএগুলোকে এই ডিএনএর সাথে সংযুক্ত করা হচ্ছে। এই ডিএনএগুলো হচ্ছে ভালো জিন সম্পন্ন ডিএনএ, এটাকেই বারবার ক্লোন করা হবে। এই যে লাগালো, এটি কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এখানে লাগানোর জন্য লাইগেজ এনজাইম ব্যবহার করা হয় আর রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ডিএনএ কাটা হয়। এখন যেটা পেলে সেটাকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ বা প্লাজমিডও বলে। প্লাজমিড কি আমরা একটু পরে বলছি। এই যে দেখো, কতগুলো ক্লোনের মাধ্যমে কাঙ্ক্ষিত সেই ডিএনএটা রেপ্লিকেট অংশ আমরা পেলাম। এখন সেই রিকম্বিনেন্ট ডিএনএকে ব্যাকটেরিয়াতে প্রবেশ করানো হচ্ছে। এটাকে বলে ট্রান্সফরমেশন প্রক্রিয়ায় স্থাপন করা হয়। কিছু ব্যাকটেরিয়ার সেল নিতে পারে, কিছু ব্যাকটেরিয়ার সেল নিতে পারে না। যেগুলো নিতে পারে না সেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। নন ট্রান্সফর্মড সেলস ডাই। এগুলো হচ্ছে ট্রান্সফর্মড ব্যাকটেরিয়া। এখন দেখো কি হবে। এই যে রেপ্লিকেটেড হলো, দুই ভাগে বিভক্ত। আমরা জানি ব্যাকটেরিয়া খুব সহজে বিভক্ত হতে পারে।
হয়ে গেল দুটো। দেখো কতগুলো ব্যাকটেরিয়া সেল পাচ্ছে এবং প্রত্যেকটা ব্যাকটেরিয়াতে সেই কাঙ্ক্ষিত ডিএনএ বা জিন সম্পূর্ণ ডিএনএ আমরা পেলাম। বুঝেছো ভিডিওটা? অর্থাৎ এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ধাপসমূহ দেখানো হলো, কীভাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করা হয়। এখন আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ধাপগুলো একটু দেখব। প্রথম ধাপ, প্রথমে দাতাজীব থেকে কাঙ্ক্ষিত জিনসহ ডিএনএ অণুকে পৃথক করা হয়। এই যে কোন ডিএনএটা নিলাম, এইখান থেকে কাঙ্ক্ষিত ডিএনএটা আমরা নিয়ে নিচ্ছি। কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন। দ্বিতীয় ধাপ কি করা হচ্ছে? একটি বাহক নির্বাচন করা হচ্ছে। কারণ আমরা যে প্রথম ধাপে ডিএনএটাকে আলাদা করেছিলাম কাঙ্ক্ষিত জিন সম্পন্ন ডিএনএ, তারপর সেই ডিএনএকে, সেই কাঙ্ক্ষিত জিন সম্পন্ন ডিএনএকে আমি বহন করার জন্য বাহক বা ক্যারিয়ার হিসেবে ব্যাকটেরিয়ার প্লাজমিড ডিএনএ পৃথক করা হয়। এই প্লাজমিড হচ্ছে ব্যাকটেরিয়ার কোষের, প্লাজমিড ব্যাকটেরিয়ার কোষের ক্রোমোসোমের বাইরে আরেকটি স্বতন্ত্র ডিএনএ অণু, যেটি বিভাজিত হতে পারে বা স্ববিভাজনে সক্ষম, এটিকে বলা হয় প্লাজমিড। তাহলে দ্বিতীয় ধাপ হচ্ছে একটি বাহক নির্বাচন। তৃতীয় ধাপে কি করবে? তৃতীয় ধাপে লাইগেজ নামক এক ধরনের এনজাইম দিয়ে দাতা ডিএনএকে প্লাজমিড ডিএনএর কাটা প্রান্ত দুটোর মাঝখানে স্থাপন করা হবে। আমি যে প্রথম যে কাঙ্ক্ষিত জিনসম্পন্ন ডিএনএটাকে সংগ্রহ করেছিলাম, এখন আমি বাহক ডিএনএকেও ওই লাইগেজ এনজাইম দ্বারা কর্তন করে সেই কাঙ্ক্ষিত জিন সম্পন্ন ডিএনএ স্থাপন করব, ঠিক না? লাইগেজ এখানে আঠার মতো কাজ করে। এর ফলে নির্দিষ্ট জিনসহ রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিড তৈরি হয়, অর্থাৎ রেস্ট্রিকশন এনজাইম। আচ্ছা, আমি বলেছি লাইগেজ এনজাইম দ্বারা যুক্ত করা হয়, আর কাটা হয় ছাত্রীরা রেস্ট্রিকশন এনজাইম দ্বারা ডিএনএ অনুচ্ছেদন। এভাবে তার কেচি দিয়ে কাটানো হয় না, এটা তোমাদের স্মরণ রাখার জন্য এভাবে দেখানো হয়েছে যে কোন এনজাইম দ্বারা আমরা ডিএনএ অণু কাটি। ডিএনএ অণু কখন কেটেছিলাম? যখন কাঙ্ক্ষিত দাতা ডিএনএ থেকে কাঙ্ক্ষিত ডিএনএ কেটেছিলাম তখন এই এনজাইমটা ব্যবহার করেছি। আর প্লাজমিড দাতা পোষক প্লাজমিড, সেখানেও যে ডিএনএটা সেটাকেও কিন্তু কাটতে হয়েছে এবং সেখানে কাঙ্ক্ষিত জিন সম্পূর্ণ ডিএনএ সংযুক্ত করা হয়েছে। তাহলে রেস্ট্রিকশন এনজাইম দ্বারা ডিএনএ অনুচ্ছেদন, এটা তৃতীয় ধাপ। তৃতীয় ধাপ। এরপরে চতুর্থ ধাপ, চতুর্থ ধাপে যে লাইগেজ এনজাইম দ্বারা, এটি হচ্ছে কাঙ্ক্ষিত জিন সম্পন্ন ডিএনএ, লাইগেজ এনজাইম দ্বারা এই কর্তৃত স্থানে এই কাঙ্ক্ষিত জিন সম্পন্ন ডিএনএকে স্থাপন করা হচ্ছে। ডিএনএ লাইগেজ এনজাইম দ্বারা ছেদনকৃত ডিএনএ অণু সংযুক্তকরণ। পঞ্চম ধাপে দেখো, সংযুক্ত করার পরে, এই যে সংযুক্ত করার পরে আমরা কি পেলাম ছাত্রীরা? রিকম্বিনেন্ট ডিএনএ। এইবার এই রিকম্বিনেন্ট ডিএনএকে আমরা কি করব? পঞ্চম ধাপে
ব্যাকটেরিয়ায় প্রবেশ করাবো। দেখো এই যে প্রবেশ করানোর পরে এই যে পেয়ে গেলাম আমরা রিকম্বিনেন্ট ডিএনএ। এরপরে ষষ্ঠ ধাপে কি? ষষ্ঠ ধাপে ব্যাকটেরিয়াতে প্রবেশ করানোর পরে ব্যাকটেরিয়া সেল ডিভিশন করবে। আর একটা জিনিস বলেছিলাম, ব্যাকটেরিয়াতে রিকম্বিনেন্ট ডিএনএ প্রবেশ করানোর প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন হওয়ার পরে ব্যাকটেরিয়া সেল ডিভিশনের মাধ্যমে দেখো কত দ্রুত অসংখ্য কোষ তৈরি করলো, ফলে অসংখ্য সেই কাঙ্ক্ষিত জিন সম্পন্ন ডিএনএও পেয়ে গেলাম, অর্থাৎ রিকম্বিনেন্ট ডিএনএ সহ ব্যাকটেরিয়ার ক্লোনিং ষষ্ঠ ধাপ। এখানে একসাথে আবার সবগুলো ধাপ দেখা হয়েছে। প্রথম ধাপ কী ছিল ছাত্রীরা? কাঙ্ক্ষিত ডিএনএ অণু নির্বাচিত করে ছেদন করা। এবার দ্বিতীয় ধাপ কী ছিল? কি দেখানো হয়েছে? পোষক নির্বাচন, মনে আছে? ব্যাকটেরিয়ার প্লাজমিড, কারণ এইটা আমরা এখন প্লাজমিডে স্থানান্তর করব। কি এনজাইম দ্বারা সংযুক্ত করেছিলাম আমরা? লাইগেজ। আর কোন এনজাইম দ্বারা কেটেছিলাম, কর্তন করেছিলাম? রেস্ট্রিকশন। এবার দেখব তৃতীয় ধাপ, এই যে কর্তন করা হলো। চতুর্থ ধাপ, লাইগেজ দ্বারা সংযুক্ত করা হলো এবং করার পর কি পেলাম ছাত্রীরা? রিকম্বিনেন্ট ডিএনএ। পঞ্চম ধাপ কি করব এখন? রিকম্বিনেন্ট ডিএনএকে পোষক ব্যাকটেরিয়াতে ট্রান্সফরমেশন প্রক্রিয়ায় স্থানান্তর করব। তাহলে যে ব্যাকটেরিয়াতে প্রবেশ করলাম। ষষ্ঠ ধাপে কি ছাত্রীরা? ব্যাকটেরিয়া কোষ বিভাজন প্রক্রিয়া অসংখ্য ক্লোন তৈরি করলো। ঠিক আছে, এই গেল আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন ধাপ। চিত্র আঁকা শিখতে হবে, ধাপগুলো পর্যায়ক্রমে লেখার প্র্যাকটিস করতে হবে। এখন আমরা কি দেখছি? কি দেখতে পাচ্ছ ছাত্রীরা? দুটো বাচ্চাই হুবহু একই রকম দেখতে। বলো তো এটা কি হতে পারে? ঠিক ধরেছ, ক্লোনিং। প্রাকৃতিক ক্লোন বলতে প্রাকৃতিক ক্লোন বলতে একটি জীব অথবা একদল জীবকে বোঝানো হয় যাদের উদ্ভব ঘটে অযৌন অঙ্গজ প্রজননের দ্বারা। যৌন প্রজননে যেরকম পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মাধ্যমে জাইগোট থেকে নতুন শিশু, সেটা তো প্রাকৃতিকভাবে ঘটছে, ঠিক না? আর এখানে যে ক্লোনের কথা বলা হয়েছে, এটি অঙ্গজ মানে অযৌন প্রক্রিয়া, অযৌন অঙ্গজ প্রজননের দ্বারা। এগুলোর প্রকৃতি হয় পুরোপুরি তার মাতৃজীবের মতো। আর যৌন প্রজননের মাধ্যমে যে নতুন জীব সৃষ্টি, সেটা কিন্তু হুবহু মাতৃ মতো হয় না, সেখানে অনেক ভ্যারিয়েশন থাকে। আচ্ছা, যাই হোক, সেদিকে আমি এখন যাব না। আমরা ক্লোন নিয়ে যেটা বলছি, যে এটি অযৌন অঙ্গজ প্রজননের দ্বারা হয় এবং এগুলোর প্রকৃতি হয় পুরোপুরি মাতৃজীবের মতো। জীব ছাড়াও একটি কোষ বা একগুচ্ছ কোষ যখন একটি মাত্র কোষ থেকে উৎপত্তি হয় এবং সেগুলোর প্রকৃতি মাতৃকোষের মতো হয়, তখনও তাকে ক্লোন বলে। প্রকৃতিতে ব্যাকটেরিয়া, অনেক শৈবাল, বেশিরভাগ প্রোটোজোয়া এবং ইস্ট ছত্রাক ক্লোনিং পদ্ধতি দিয়ে বংশ বৃদ্ধি করে, অর্থাৎ দেহ বিভাজিত হয়ে যায় অঙ্গজ প্রজননের দ্বারা। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে 3 ধরনের ক্লোনিং করা যায়। জিন ক্লোনিং কি ছাত্রীরা? একই জিনের অসংখ্য নকল তৈরি করাকে জিন ক্লোনিং বলে। জিন ক্লোনিং রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির সাহায্যে। একটু আগে যে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং করেছিলাম, ধাপগুলো দেখেছিলাম, ওখানে যে আমরা অনেকগুলো ব্যাকটেরিয়া পেলাম, সেখানে সাথে সাথে আরও কি পেলাম বলো তো? সেই কাঙ্ক্ষিত জিন পেলাম, কাঙ্ক্ষিত জিন সম্পূর্ণ ডিএনএটা পেলাম। তাহলে আমরা অনেকগুলো জিনের ক্লোন তৈরি করলাম। তাহলে ডিএনএ
টেকনোলজি, জিন ক্লোনিং রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির সাহায্যে করা হয়। 2 নম্বর হচ্ছে সেল ক্লোনিং। একই কোষের অসংখ্য হুবহু একই ধরনের কোষ সৃষ্টি করাকে বলা হয় সেল ক্লোনিং। 3 নম্বর হলো জীব ক্লোনিং। দুটির পরিবর্তে একটি মাত্র জীব থেকে জিনগত হুবহু এক বা একাধিক জীব তৈরির পদ্ধতিকে জীব ক্লোনিং বলা হয়। সামনে আমরা জানি যে পিতা মাতা দুজন ভিন্ন জীব থেকে নতুন শিশুর জন্ম হয় না, সেটি কিন্তু ক্লোনিং এটা হবে না। এখানে জীব ক্লোনিং বলতে বোঝায় যে দুটো দেহ লাগে না, একটি জীব থেকেই জিনগত হুবহু এক বা একাধিক জীব তৈরি করার পদ্ধতি হচ্ছে জীব ক্লোনিং। এরপরের পৃষ্ঠা সে যাই, এখানে তোমাদের একটি ছবি আছে। ডলি নামক ভেড়া হচ্ছে পৃথিবীর প্রথম স্তন্যপায়ী প্রাণী, যা একটি পূর্ণবয়স্ক দেহকোষ থেকে ক্লোন করা হয়েছে। একটি দেহ থেকে ক্লোন করার সময় নিচের ধাপগুলো অনুসরণ করা হয়। এক্ষেত্রে ডিম্বাণু থেকে যে প্রাণী সৃষ্টি হয় তা হুবহু তার মাতার মতো হয়। দেখো এখানে কি করা হচ্ছে, এইখান থেকে কাঙ্ক্ষিত কিছু ডিম্বাণু সংগ্রহ করা হচ্ছে, তারপর এটিকে কালচার করে জিনগত পরিবর্তন করা হয়েছে। তারপর এটাকে বলা হয় দাতা ভেড়া। নিউক্লিয়াসযুক্ত কোষে এটি একটি কোষে স্থানান্তর করবে। আচ্ছা, এইখান থেকে আবার একটি ডিম সংগ্রহ করা হয়েছে, যেটাকে অনিষিক্ত ডিম। এই অনিষিক্ত ডিম এই কোষ থেকে নিউক্লিয়াসকে অপসারণ করা হচ্ছে। নিউক্লিয়াসকে অপসারণ করার পরে এই অবস্থায় আসে, তখন এইখান থেকে যে কোষটা সংগ্রহ করা হয়েছিল সেই নিউক্লিয়াসটি এই কোষে প্রবেশ করানো হয়। এখন প্রবেশ করানো হচ্ছে, অর্থাৎ এই যে নতুন কোষের নিউক্লিয়াস একটি আরেকটি কোষে যে অবস্থান করলো, ঠিক না? এই প্রক্রিয়াগুলো ল্যাবরেটরিতে করা হয়েছে। তারপরে দেখো এই কোষ কী করছে, কোষ বিভাজনের মাধ্যমে দেখো কতগুলো কোষ তৈরি করেছে এবং সেখান থেকে ভ্রূণ তৈরি হয়েছে। এই ভ্রূণ থেকে পূর্ণাঙ্গ পালক মায়ের শরীরে এই ভ্রূণ স্থানান্তর করেছে। পালক মা কোনটি? এটি, আর এটি হচ্ছে দাতা। কিন্তু দেখো এখান থেকে যে ভ্রূণের মাধ্যমে যে নতুন শিশু তৈরি হলো, শাবকটি সে কিন্তু তার পালক মায়ের মতো হয়নি, দাতা ভেড়ার মতো হয়েছে। খেয়াল করেছো? আর এখান থেকে নিউক্লিয়াসটি এখানে স্থানান্তর করা হয়েছে, এটির ডিম্বাণু কোষটাকে পোষক করা হয়েছে। এখানে দেখো হুবহু আমরা একই রকম জীব সৃষ্টি করতে পেরেছি। এখানে কি আমাদের মা ভেড়া বা এরকম বাবার তাদের মধ্যে যৌন প্রজনন করার প্রয়োজন হয়েছে? না, একটি দেহ থেকেই করতে পেরেছি। তবে হ্যাঁ, এখানে একটি পোষক কোষ দরকার পড়েছে। এটি ছিল প্রথম সফল জীব ক্লোনিং। ডলি নামক ভেড়ার এখন ধাপগুলো একটু পড়ছি, খেয়াল করো। ডলি নামক ভেড়াকে ক্লোন করার জন্য বিজ্ঞানীরা একটি 6 বছর বয়সের ভেড়ার দুধ গ্রন্থি থেকে কোষ সংগ্রহ, এই যে কোষটা এর দুধ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কোষের ভেতরের নিউক্লিয়াসটি তার কোষে অভুক্ত রাখা হয়েছে, যেন এটি যে দুধ গ্রন্থির একটি কোষের নিউক্লিয়াস সে তথ্যটি ভুলে যায়। এই যে কাজটা, এটাকে বলা হয় কোষ কালচার। এরপর কালো মুখের আরেকটি ভেড়ার থেকে একটি ডিম্বাণু সংগ্রহ করা হয়েছে। এর ভেতরে নিউক্লিয়াসটিকে অপসারণ করা হয়েছে, সরিয়ে ফেলা হয়েছে। সাদা ভেড়া থেকে সংগ্রহ করা কোষের নিউক্লিয়াসটি এবার এই ডিম্বাণুতে স্থাপন করা হলো।
স্থাপন করা হলো এবং ইলেকট্রিক শক দিয়ে নিউক্লিয়াসটিকে কার্যকর করা হলো। এখন ডিম্বাণু ভ্রূণে পরিণত হওয়ার পর সেটি থেকে পালক মাতার ভেড়ার দেহে প্রতিস্থাপন করা হয়েছে। মাতা ভ্রূণটি যথাসময়ে মেষ শাবক হিসেবে জন্ম দিয়েছে এবং দেখা গেছে এই শাবকটি তার পালিত মেষের মতো হয়নি, সেই দাতা ভেড়ার থেকে যে কোষ সংগ্রহ করা হয়েছিল হুবহু তার মতো হয়েছে। এই ক্লোনিং প্রযুক্তি ব্যবহার করে ক্লোন ইঁদুর, খরগোশ, গরু, শূকর, এমনকি বানর পর্যন্ত ক্লোন করা হয়েছে। ইঁদুর, ভেড়া, বানর প্রভৃতি ক্লোনিংয়ের পর স্বাভাবিকভাবেই ছাত্রীরা বিজ্ঞানীদের দৃষ্টি এখন মানুষের দিকে, ঠিক না? এই প্রক্রিয়াটি এখন আর দুরূহ নয়, কিন্তু ইতিমধ্যে বিভিন্ন দেশে মানুষের ক্লোন প্রক্রিয়া আইনগত নিষিদ্ধ করা হয়েছে। ক্লোন ভেড়া করা সম্ভব, ক্লোন ইঁদুর, খরগোশ, ঠিক আছে, তাদের তো মানুষের মতো উন্নত মস্তিষ্ক থাকে না, বুদ্ধি বিবেচনা বোধ থাকে না, কিন্তু মানুষের ক্লোন যদি সৃষ্টি করা হয় তাহলে কি হবে? মানুষ তো শ্রেষ্ঠ জীব, সেই ক্লোনের স্বাভাবিক মানুষের বৈশিষ্ট্য পাবে, ঠিক না? তার মানসিকতা তখন কেমন হবে, বা আমরা ক্লোন কেন তৈরি করব? হয়তো এরকম একটা উদ্দেশ্য থাকতে পারে যে আমরা হার্ট ট্রান্সপ্লান্ট করি, তারপর লিভার ট্রান্সপ্লান্ট করি বা কিডনি, এরকম প্রয়োজনে আমরা ক্লোন থেকে, কিন্তু এটা কি করাটা ঠিক হবে? কারণ তাহলে সেই ক্লোন কিভাবে বাঁচবে? কারণ সেও তো স্বাধীনভাবে বাঁচার ইচ্ছা প্রকাশ করবে, যেহেতু সে মানুষের ক্লোন। এই অনেক কিছু চিন্তা করে আর কি মানুষের ক্লোন এটি আইনগত নিষিদ্ধ করা হয়েছে। সেটি আমি বললাম যে ক্লোনিংয়ের সামাজিক প্রভাব। আর এখানে নৈতিকতার প্রশ্নটা আসছে এরকম যে মানুষের ক্লোনিং করলে কি প্রবলেম হয়? প্রথমত, ক্লোনিং হচ্ছে ভূমিষ্ঠ হওয়া শিশুটি যখন বড় হবে তখন চারিত্রিক বৈশিষ্ট্য বা তার ব্যক্তিত্ব ওই ক্লোন হতে পাওয়া ব্যক্তির ব্যক্তিত্বের মতো হবে নাকি একদম অন্যরকম হবে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে এইভাবে ক্লোন হয়ে সৃষ্টি হওয়া শিশুটির ওপর কি কোনো ধরনের সামাজিক চাপ থাকবে? ক্লোনিংজাত শিশুটি সম্পূর্ণ কি সুস্থ হবে নাকি প্রতিবন্ধী বিকলাঙ্গ হবে, সেটি সম্পর্কেও কিন্তু বিজ্ঞানীরা এখনও পুরোপুরি নিশ্চিত নন। এখন পর্যন্ত মানুষের বা মানব গোষ্ঠীর সফল ক্লোনিংয়ের খবর পাওয়া যায়। তাই আমাদের কিন্তু ক্লোনিংয়ের সময় বা আমাদের যে আমরা উন্নত, সায়েন্স যে এখন এত উন্নত, এই সায়েন্সের কিন্তু সঠিক ব্যবহার করতে হবে, ঠিক না? বিবেচনা করে মানব জাতির কল্যাণেই ব্যবহার করতে হবে। অতিরঞ্জিত করে কোনো কিছু করা ভালো না, এতে কিন্তু আমাদের হিতের থেকে বিপরীত অর্থাৎ বিপদ হওয়ার সম্ভাবনাই তখন বেশি থাকবে। তোমরা যেটা এখন দেখতে পাচ্ছ যে এখন আমরা এত অসহায়, যে একটি ভাইরাসের কাছে পুরো পৃথিবী এখন অসহায় হয়ে পড়েছে, পৃথিবীর মানুষ এখন অসহায় পড়েছে, এবং বলা হচ্ছে যে এটা প্রকৃতির একটি প্রতিশোধ, যে আমরা প্রকৃতির ওপর এত হস্তক্ষেপ করেছি। বন্য প্রাণীদের বনে থাকার দরকার, সেখান থেকে আমরা বন্য প্রাণীদেরকে ধরে এনে আমরা আমাদের বিলাসিতা করছি, আমরা তাদেরকে ভক্ষণ করছি, প্রাকৃতিক বৈচিত্র্য নষ্ট করছি অহরহ, এবং যার প্রভাব এখন বর্তমানে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি। জিন প্রযুক্তির ব্যবহার এখন আমরা জানব। জিন প্রযুক্তির মাধ্যমে ট্রান্সজেনিক প্রাণী এবং ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টি করা হয়েছে ছাত্রীরা। ট্রান্সজেনিক প্রাণী কি? মানুষের জিন বিশেষ পদ্ধতিতে ইঁদুরে প্রবেশ করিয়ে এমন ট্রান্সজেনিক ইঁদুর উৎপাদন সম্ভব হয়েছে যা মানুষের অ্যান্টিবডি তৈরি করতে সম্ভব। কি অদ্ভুত দেখো, একজনের জিন, একটি প্রজাতির জিন আরেকটি প্রজাতিতে স্থানান্তর করা হচ্ছে। এক প্রজাতির জিন, মানুষ ভিন্ন প্রজাতি,
তার জিন ইঁদুরে প্রবেশ করিয়ে মানুষের প্রয়োজনীয় অ্যান্টিবডি তৈরি করা হচ্ছে ইঁদুরের দেহে। এই পদ্ধতিতে ট্রান্সজেনিক গবাদি পশু, ভেড়া, ছাগল, শূকর, পাখি, মাছ উৎপাদন করা হয়েছে। ট্রান্সজেনিক উদ্ভিদ কি? জিন প্রকৌশলের মাধ্যমে অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জিনের স্থানান্তর ঘটিয়ে যেসব উদ্ভিদ সৃষ্টি করা হয় সেগুলোকেই বলা হয় ট্রান্সজেনিক উদ্ভিদ। রিকম্বিনেন্ট ডিএনএ কৌশল প্রয়োগ করে একটি কাঙ্ক্ষিত জিন উদ্ভিদ দেহের কোষের প্রোটোপ্লাজমে প্রবেশ করানো হয়। গুরুত্বপূর্ণ ও অর্থকরী ফসলকে ট্রান্সজেনিক উদ্ভিদে পরিণত করে পতঙ্গ, ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক প্রতিরোধী করে উৎপাদন করা হচ্ছে। শৈত্য, লবণাক্ততা, খরা, নাইট্রোজেন, ফাইটোহরমোন স্বল্পতা ট্রান্সজেনিক উদ্ভিদ উদ্ভাবন করে মোকাবেলা করা সম্ভব হয়েছে। বর্তমান সময়ে পর্যন্ত প্রায় 60টিরও মতো উদ্ভিদ প্রজাতিকে এই প্রক্রিয়ায় সফল প্রয়োগ করা হয়েছে, ট্রান্সজেনিক উদ্ভিদ পরিণত করা হয়েছে। এর মধ্যে টমেটো, তামাক, আলু, লেটুস, বাঁধাকপি, সয়াবিন, সূর্যমুখী, শসা, তুলা, মটর, গাজর, আপেল, মূলা, পেঁপে, ধান, গম, ভুট্টা ইত্যাদি সবই ট্রান্সজেনিক উদ্ভিদ। ট্রান্সজেনিক টমেটো উদ্ভাবন করে পাকা টমেটোর ত্বক নরম হওয়ার প্রতিরোধ করা সম্ভব হয়েছে। শুধু কি তাই, এইগুলোকে বিলম্বে পাকানো এবং এর ভেতরে সুক্রোজের পরিমাণ বৃদ্ধি করাও হয়েছে এই জিন স্থানান্তরের মাধ্যমে। তাহলে আমরা দেখলাম আমরা অনেক ট্রান্সজেনিক উদ্ভিদ উদ্ভাবন করেছি। ট্রান্সজেনিকটা কি? একটি ভিন্ন প্রজাতির জিন আরেকটি ভিন্ন প্রজাতিতে স্থানান্তর। কৃষি উন্নয়নে জীব প্রযুক্তির ব্যবহার। মানুষের অন্যতম প্রধান মৌলিক চাহিদা হচ্ছে খাদ্য, কিন্তু সীমিত ভূখণ্ডে ক্রমবর্ধমান জনসংখ্যা দিয়ে কীভাবে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া যায়, কিংবা কিভাবে উদ্বৃত্ত খাদ্য উৎপাদন করে এক্সট্রা খাবার উৎপাদন করে ব্যবসায়িক ফায়দা ওঠানো যায়, সেটি নিয়ে সারা পৃথিবীতে চলছে একটি অঘোষিত যুদ্ধ। এই যুদ্ধ জয়ের হাতিয়ার হিসেবে আবির্ভূত হয়েছে সফল জীব প্রযুক্তির প্রয়োগ। দেখো ছাত্রীরা, আমাদের 1971 সালে যখন আমাদের দেশ স্বাধীন হয় তখন আমাদের দেশের জনসংখ্যা ছিল 7.5 কোটি। এখন 2020 সালেও বাংলাদেশের মানচিত্র যেমন বা আয়তন যতটুকু 71 সালে যে অবস্থা ছিল তার থেকে কি এখন মানচিত্র পরিবর্তন হয়ে গেছে? না, মানচিত্র কিন্তু একই আছে, অর্থাৎ ভূমির পরিমাণ একই আছে, কিন্তু পরিবর্তন হয়ে গেছে জনসংখ্যার। তাহলে এই যে সীমিত সংখ্যক ভূমি কিন্তু ক্রমবর্ধমান জনসংখ্যা, এই চাহিদা